তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এই হৃদয়ের শত আশা। সঠিক সময়ে উপার্জন করা। সেই টার্নিং পয়েন্ট কি ছিল পরবর্তীতে? যেহেতু আমি সুন্দর করে কথা বলতে পারতাম, সবাই আমাকে উপস্থাপনার জন্য ডাক দিত। উপস্থাপনাটা থেকে ব্রেক নিছো তুমি গানে ফোকাস করার জন্য। কারেক্ট। নিজেকে আপগ্রেড করতে আমারও একটু টাইম লেগেছে। সার্ভাইভ এন্ড লিভিং আর টু ডিফারেন্ট থিংস, এন্ড তুমি সার্ভাইভ করে গেছো। সেখানে কিন্তু তুমি নাই। বার্নিক নামে একটা সিঙ্গার যে আছে সেটা মানুষ জানতো, এখন কিন্তু সেভাবে জানেও না। ম্যাসের জন্য গান করব ব্যাপারটা আসেই নাই। মানুষদের সাথে কাজ করতে করতে টায়ার্ড, এসব আর কত। কার পকেটে টাকা আছে ওইটা রেকগনাইজ করতে পারে। তুমি টাকা দিয়ে যদি সব পরিমাপ করতে চাও, আর্ট এন্ড কালচার বড় হবে না। ওয়েলকাম টু মঞ্জামিন শো। আমি হোস্ট মঞ্জামিন। আমার গেস্ট আজকে আমার খুবই প্রিয় একজন। আচ্ছা, প্রিয় তো না, এমনিতে বলার জন্য আমরা বলি অবশ্য, বাট না, শি ইজ অফকোর্স মাই ফেভারিট। ওর নাম হচ্ছে আর্নিক। ওর নামটা আমার খুব প্রিয়। আমি জাস্ট বলতেছিলাম, আর্নিক ওয়েলকাম টু মাই শো। তোমার নামটা নিয়ে কথা বলছিলাম, মানে এত সুন্দর নাম, অ্যান্ড মিনিংও জানি না, বাট আমার শুনতে খুব ভালো লাগে। আমার আম্মুর রাখা একটা নাম। থ্যাংক ইউ ভেরি মাচ যে তুমি পছন্দ করেছো। ইভেন আমার নিজের নাম আমার নিজেরও অনেক পছন্দ। মিনিংটা কি শুনতে পারবো? সঠিক সময়ে উপার্জন করা। কি? টু আর্ন ইন দ্য কারেক্ট টাইম। আর্নিক, আর্ন মানে উপার্জন, হ্যাঁ অফ কোর্স। নিক মানে সঠিক সময়। তাহলে খুবই বাজে নাম, কজ এটা আমি ভাবিনি এরকম করে নাম হতে পারে। আচ্ছা ওকে, আর্নিক এখন একটা গান গাবে, আমাদেরকে গান শোনাবে। আমরা গান দিয়ে শুরু করব, দেন বাকি কিছু গল্প আছে যেগুলো আমরা শুনবো। টিকটক পরে শুনবো, আমরা প্রমোশনে যাব। বাট তোমার প্রিয় কোনো গান বা তোমার অরিজিনাল কোনো গানও হতে পারে, একটু জাস্ট শুনতে চাই। ধরো এক লাইন, দুই লাইন। ওকে। আমার সবচেয়ে বেশি পপুলার যে গানটা, যে গানটার জন্য আমি আসলে আমি হয়েছি এত বছরে, না বলা ভালোবাসা। ওকে। মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট ওড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজাই সকল চাওয়া পাওয়ার, তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এই হৃদয়ের শত আশা। আরিফিন রুমির সুর করা, শফিক তুহিনের লেখা। আর্নিকের জীবনের প্রথম একটা গান, যে গানটার পর আর্নিককে আসলে কখনো কোথাও পিছনে ফিরে যেতে হয়নি। একটা প্রথম দিককার গানই একটা টার্নিং পয়েন্ট ছিল। ওকে, দেন সেই টার্নিং পয়েন্ট কি ছিল পরবর্তীতে? সেই টার্নিং পয়েন্ট ছিল, বাট আমি দেখতে পাই নাই। আমরাও দেখতে পাই নাই, কারণ তখন তুমি জানো, যেহেতু আমি সুন্দর করে কথা বলতে পারতাম, সবাই আমাকে উপস্থাপনার জন্য ডাক দিত। আমার কাছে মনে হতো ঠিক আছে, গানের অনুষ্ঠান আমি উপস্থাপনা করছি, ভালোই লাগছে, খারাপ না। কিন্তু মানে নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। প্রত্যেকদিন স্টেজে ওঠা পসিবল না, প্রত্যেকদিন 2-3টা শো করা পসিবল উপস্থাপনার। ওই জায়গা থেকে করা শুরু করলাম। তারপর কখন যে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম আমি নিজেও বুঝি নাই। তারপর অনেক বছর পর গিয়ে হুঁশ হলো যে আসলে আমি যেভাবে ভাবছিলাম ব্যাপারটা ওরকম না। সো তখন উপস্থাপনাটাকে একদম বন্ধ করে নিজের মতো করে আবার গানের মধ্যে ঢুকলাম। এবং 2015-র পর থেকে আমি উপস্থাপনা করেছি খুব কম। ওকে, I literally had to stop it for a while, and তারপর গিয়ে আমার গানের মধ্যে সবাইকে মনে করাই দিতে হয়েছে যে আমি গানই করি। বিকজ মানে তুমি উপস্থাপনাটা থেকে ব্রেক নিছো তুমি গানে ফোকাস করার জন্য। কারেক্ট। ওকে, তো এই মানে ফোকাস করাতে যেটা হইলো সেটা তোমার হোস্টিংটা কমে গেল, তোমার মিডিয়া প্রেজেন্স কমে গেছে। বিকজ মিডিয়াতে তুমি হোস্টিং করে এভরিডে ইউ ক্যান বি অন দ্য স্ক্রিন অর লাইক লাইভ শোজ এন্ড অল দ্যাট, বাট মিউজিকে তো আসলে এতটা পসিবল ছিল না অ্যাবসলিউটলি তখনই। কারেক্ট। তো তখন কি চেঞ্জ বা তোমার কি মনে হচ্ছিল যে am I taking the right decisions? যখন যেই ডিসিশনটা নেওয়া ছিল তখনের সময়ের জন্য ওইটাকেই রাইট মনে হয়েছে। আমি একরকম প্রেডিক্ট করেছি, মার্কেট চেঞ্জ হয়েছে, মানুষের
গান শোনা, কথা শোনা, প্রত্যেকটা ফরম্যাট চেঞ্জ হয়েছে বছরকে বছর যাওয়ার পর। আমরা আপগ্রেডেড হয়েছে। অনেক সময় এটাও দেখা গেছে আমি একটু হয়তো ওল্ডিজের মধ্যে আটকে ছিলাম, আমি হয়তো নিজেকে আপগ্রেড করতে আমারও একটু টাইম লেগেছে, কারণ এনি চেঞ্জ ওইটা কিন্তু ধারণ করতেও একটা সময় লাগে। আমরা কিন্তু হুটহাট করে একটা চেঞ্জ নিতে পারি না। সো ওই ট্রানজিশনগুলোর মধ্যে দিয়ে যাওয়া, প্লাস পড়াশোনা ছিল, পড়াশোনার পর জীবন এক একজনের এক এক রকম থাকে। চাকরিতে ঢুকেছি, আমি অ্যাডভার্টাইজিং এ কাজ করি, অ্যাডভার্টাইজিং এর কাজও ভালো লাগছে, উপস্থাপনা বন্ধ করলাম, এরপর গানের শো ভালো লাগছে। হঠাৎ করে একদিন মনে হলো আমি আর থাকবো না এই দেশে, আমি চলে যাবো। আমি সেটাও ট্রাই করেছি, তারপর আবার ফেরত আসছি। সবকিছু মিলানোর পর এখন মনে হয় যে when I look back, আমি আমার এক জায়গায় অ্যাপ্লাই করার জন্য আমার লাইফের রিমার্কেবল কিছু কাজের একটা ফরম্যাট দিয়ে দিয়েছিল বিবিসির একটা কাজের জন্য। আমি ওইটা 3 দিন নিয়ে ফিল আপ করার পর আমি যখন ওই পাতা উল্টায় যখন পড়ছি, 16টা পাতা, আমি এতগুলা কাজ করছি জীবনে, আমি অবাক হয়ে গেছি। অনেকে বলতে পারে যে আমি ছিলাম না, কিছু করি নাই, তাইলে আমার 16টা পাতার কাজ আসলো কিভাবে? না, সেটা এখন কাজ তো ধরো কেউ মানে দেখানোর মতো কাজ করে, কেউ নিজের মতো করে সারভাইভ করে যায়। সারভাইভ অ্যান্ড লিভিং আর টু ডিফারেন্ট থিংস। অ্যান্ড তুমি সারভাইভ করে গেছো, নিজের মানে পার্সোনাল লাইফের কথা তুমি বলতেছো, বাট আমরা বাইরে থেকে যেটা দেখতেছি, মানে ইফ ইউ লুক আউট দ্য উইন্ডো, আমরা ওখান থেকে কি দেখতে পাচ্ছি যে উই আর নট গেটিং এনিথিং ফ্রম আর্নিক। তুমি যেটা বললা যে পিছন ফিরে তাকাইতে হয় নাই, আমরা দেখি পিছন ফিরে তাকাইতে তো আর্নিক নাই, এখানে হাজার হাজার আর্নিক চলে আসছে। রাইট, দেয়ার ওয়াজ নো আর্নিক। যে গানটার কথা তুমি বললে, এই গানের পরে তোমার তো এখানে মানে আজকে তুমি শোতে কেন, প্রথম আমার যখন প্রথম শো তখন থেকে আমরা শো করতে পারতাম, অনেকগুলো শো করতে পারতাম, সেটাও ভুলে গেলাম। বাট তোমার গান, একটা গান এটা ছাড়া তুমি বলার মতো কিন্তু অনেক লিসনার তুমি খুঁজে পাবো না যে বলবে আরে আর্নিকের গান, এই গানটা আর্নিক। লাইক ধরো আমাদের মিলা, ওর 20টা গান তুমি এক নিঃশ্বাসে বলে দিতে পারবা হিট, কমার্শিয়ালি হিট। মানে তোমরা ওইসব গান কভার করো, ইউ নো হোয়াট আই মিন? অ্যাবসলিউটলি। তো সেখানে কিন্তু তুমি নাই, বাট সেটা থাকার কথা ছিল। এখন তুমি 16 পেজ যেটা বলতেছো সেটা ডিফারেন্ট জিনিস, সেটা তো আসলে গানের সাথে যায় না। সেটা তোমার নিজের মানে পার্সোনাল লাইফে তুমি যেটা করছো, কর্পোরেটে বা ফর সারভাইভিং, সেটা ডিফারেন্ট জিনিস, সব রকমের কাজ। আমি বলতেছি দেখো, এখন শাহরুখ খান মুভি করতেছে 100টা, তুমি তো 100টার নাম বলতে পারবা না। কারেক্ট, কারেক্ট। আমি শো করি কিন্তু অলমোস্ট লাইক মাসে 4-5টা আমি শো করি, বাট আমার এপিসোড হয় ধরো 100 এপিসোডস করি আমি ধরো মাসে, রাইট? বা ধরো 50 এপিসোডস করি, সেখান থেকে তুমি কয়টা এপিসোডের কথা বলতে পারবা? 10টা, 20টা, 5টা? গট মাই পয়েন্ট? 5টাও কিন্তু লাইক প্লুরাল নাম্বার। বাট তোমার কিন্তু একটা গানের কথা বললা, এটা তুমি বলতেছো, আমি বলতেছি, বাট তোমার আরো যা গান থাকার কথা ছিল, তোমার যে পিছনে তাকানোর কথা ছিল, যেটা পিছনে তাকাইতে হয় নাই, এটা আসলে বলার জন্য বললা। কিন্তু তোমার কিন্তু পিছনে তাকানোর অনেক সুযোগ ছিল, সময় ছিল, সেটা তুমি করো নাই। করলে তোমার অনেকগুলো গান মিলার মতো 20টা না হোক 10টা গান, ওইটাই তো প্রথমে বললাম, ওইটাই তো বললাম যে মাঝপথে কোনো একটা জায়গায় গিয়ে আমি নিজেই ডিস্ট্রাক্ট হয়ে গেছি। 5টা গান অ্যাটলিস্ট থাকতো যে আচ্ছা আর্নিকের গান, বা আর্নিক নামের একটা সিঙ্গার যে আছে সেটা মানুষ জানতো। এখন কিন্তু সেভাবে জানেও না। যতটুকু জানে ওইটা টিজিটা অনেক ছোট, এটা আমি এগ্রি করি। কারণ আমি একটা সময়ে গিয়ে আমার টার্গেট ছিল, আমি তখনও ম্যাসের জন্য গান করব ব্যাপারটা আসেই নাই, আমি এটা ফিল করি নাই। আমি কাদের জন্য গান করতাম, আমার গানের একটা আলাদা নিশ অডিয়েন্স ছিল। গাড়িতে যাবে আমার গানটা বাজবে, এবং ওটাই কিন্তু হয়েছে। গাড়িতে যাচ্ছে গান বাজছে, ড্রয়িং রুমে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, আর্নিকের গান বাজছে। আমি ওই ক্যাটাগরিটাকে কেটার করতে চাইছি। তারপরে গিয়ে আমি বুঝতে পারলাম, একটা সময়ে গিয়ে আমার রিয়েলাইজেশন আসলো, এবং আমি ততদিনে ধারণ করে ফেলছি ঠিক আছে আমি এবার ম্যাসের জন্য কাজ করব। এক একটা সময়ের এক এক রকমের মানুষের ফিলোসফিক্যাল জায়গা থাকে, মেন্টাল স্টেট থাকে, যখন যেটা থাকে ওই জার্নিটাকে আমি কন্টিনিউ করতে চাই। আমার যেন ওই রকম না হয় যে এইটা করতে পারতেছি না, এটা হচ্ছে না, আমি আমার লাইফ গিভ আপ করে দিব, ওই ফ্রাস্ট্রেশন মধ্যে থাকতে চাই না। হোয়াট এভার আই এম ডুইং, আই জাস্ট ওয়ান্ট টু বি হ্যাপি। রাইট। মানে সবাই কিন্তু এক একজনের হ্যাপি থাকার সিলিং এক এক রকম। আমার সিলিং আমার সেট করা, এবং এর বাইরে যদি আমাকে খুব কষ্ট করে একটা জিনিস অনেক মানুষের সাথে কেওয়াস করে পাইতে হয়, আমি বলবো যে ইউ নো হোয়াট, আই ডোন্ট ওয়ান্ট ইট, ইউ কিপ ইট, আই এম ইন পিস। আমার কাছে আমার শান্তি, আমার হ্যাপিনেস অনেক ইম্পর্টেন্ট। এটা আমি অনেক পরে গিয়ে রিয়েলাইজ করেছি। আমরা টাইটেলে যাই, যেটা আমরা টাইটেল দিলাম আজকে লাইভে, যে অমানুষদের সাথে কাজ করতে করতে টায়ার্ড, এসব আর কত। তো আমরা একটু এখানে যাই, একটু ইফ ইউ ক্যান এলাবোরেট।
আগেকার দিনের মানুষের মধ্যে আন্তরিকতা অনেক বেশি ছিল। আগেকার দিনের মানুষ কিন্তু ঘরে ঘরে খুঁজে খুঁজেও কিন্তু ট্যালেন্ট বের করে আনতো বা জোর করে। এরকম যদি আমরা সিনেমাতে দেখি, আমরা গানের জগতে দেখি, প্রডিউসাররা, মিউজিক ডিরেক্টররা বাবা মাদের কাছে গিয়ে বসে থাকো, আপনার ছেলেটাকে আমাকে দেন, আপনার মেয়েটাকে আমাকে দেন, নায়িকা বানাই, গান করাই, ওরা রেকগনাইজ করতে পারতো। এখন মানুষ শুধুমাত্র কার পকেটে টাকা আছে ওইটা রেকগনাইজ করতে পারে। তুমি টাকা দিয়ে যদি সব পরিমাপ করতে চাও, আর্ট অ্যান্ড কালচার বড় হবে না, ছড়াবে না। এটা একটা ডাইভার্স কালচার, পুরো পৃথিবী জুড়ে এই জিনিসটা মানুষের একটা মনের খোরাক। এবং যেই সমাজ বা যেই গোষ্ঠী নিজের দেশের কালচার বা কালচারাল প্র্যাকটিস, শিল্প এবং সাহিত্যের চর্চা না করে, ওই দেশে তুমি মানুষ কোথায় খুঁজে পাবা?